আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা? আজকে আমাদের কোরিয়ান ভাষা শিক্ষা ক্লাসের প্রথম বেসিক ক্লাস। যে কোনো দেশের ভাষা শিখতে হলে সর্বপ্রথম সে দেশের বর্ণমালা শিখতে হয়। বাংলা ভাষায় যেরকম স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে, কোরিয়ান ভাষাতেও তেমন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে। এই বর্ণমালাগুলো আয়ত্ত করতে পারলে কোরিয়ান ভাষা বুঝতে পারা, শুনতে পারা এবং পড়তে পারার বিষয়টি আয়ত্ত করা যায়। আমরা যেহেতু কোরিয়ান ভাষা শিখবো, তাহলে কোরিয়া সম্পর্কে আমরা সামান্য কিছু ধারণা নিয়ে নিই। কোরিয়া সর্বপ্রথম জাপানিজদের অন্তর্গত ছিল এবং সে সময় তারা ইন্দো চাইনিজ ভাষা ব্যবহার করত। কিন্তু ৩৬ বছর জাপানিজদের অন্তর্গত থাকার পরে যখন জাপান থেকে তারা আলাদা হয়, তখন সেজং মহারাজা কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে এই কোরিয়ান ভাষার উৎপত্তি করে। সেই সময় কোরিয়ানকে কোরিয়ান প্রজাতন্ত্র বলা হতো। এখন কোরিয়াকে ইংরেজিতে রিপাবলিক অফ কোরিয়া বলা হয়। এই দেশের আয়তন ৯৯,১০০ বর্গ কিলোমিটার, যার ভিতরে ৫ কোটি লোকের বসবাস। কোরিয়া যখন দুটি ভাগে বিভক্ত হয়, তখন একটি নর্থ কোরিয়া হয় এবং একটি সাউথ কোরিয়া হয়। আমি এতক্ষণ যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো সব সাউথ কোরিয়া সম্পর্কে, যেখানে আপনারা যেতে যাচ্ছেন আর কি। এই হলো কোরিয়া সম্পর্কে সামান্য কিছু ধারণা। কোরিয়ার মেইন শহর হচ্ছে সিউল, আমাদের যেমন ঢাকা, তাদের সিউল। কোরিয়াতে দুটি সমুদ্র বন্দর রয়েছে, একটি বুসান এবং একটি ইনচনে। এই সামান্য কিছু ধারণা দেওয়া হলো। এখন আমরা সরাসরি কোরিয়ান বর্ণমালাতে চলে যাব। কোরিয়ান বর্ণমালা। আমি যা লিখবো আপনারা সবাই একটু একটু করে নোট করবেন। নোট করলে আপনাদের পড়াগুলো সুবিধা হবে। এখন কোরিয়ান বর্ণমালাগুলো শিখতে হলে আপনার কি কি শিখতে হবে? একে শিখতে হবে সর্বপ্রথম আপনার স্বরবর্ণ, তারপরে আপনার শিখতে হবে ব্যঞ্জন বর্ণ, তারপরে আপনার শিখতে হবে সংযুক্ত স্বরবর্ণ, দেন সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। এখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখতে হলে আপনাদের কতগুলো শিখতে হবে? ১. কোরিয়ান বর্ণমালার স্বরবর্ণ সর্বমোট 10টি। কোরিয়ান বর্ণমালার ব্যঞ্জন বর্ণ সর্বমোট 14টি। কোরিয়ান বর্ণমালার সংযুক্ত স্বরবর্ণ মোট 11টি, আর সংযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে 5টি। তাহলে সর্বমোট আমরা শিখব 40টি বর্ণমালা। বুঝতে পেরেছেন আপনারা? মোট 40টি বর্ণমালা। কিন্তু আমরা বাংলায় যদি শিখতে যেতাম, তাহলে আমাদের বাংলার ব্যঞ্জন বর্ণ আছে 39টা আর স্বরবর্ণ আছে 11টা। টোটাল 50টা আমাদের শিখতে হতো। এখানে আরো 10টা কম। কোরিয়ান ভাষা শেখাটা আসলেই অনেক ইজি। আমরা এখন শিখব কোরিয়ান স্বরবর্ণ। স্বরবর্ণ স্বরবর্ণ মোট কয়টি আমরা পড়েছিলাম? স্বরবর্ণ আমরা মোট পড়েছিলাম 10টি। 10টির ভিতরে আমরা সর্বপ্রথম স্বরবর্ণ আজকে শিখব। আ, ই আ, অ, ই অ। আগে আমরা বর্ণমালাগুলো দেখি, তারপরে এটা পড়বো আমরা। তারপরেই আসবে ও, ই ও, উ, ই উ। এখানে 8টা, আর ব্যতিক্রমী 2টা আছে। তাদের একটা হলো উ, 2 দাঁতের মাঝখানের ভেতর থেকে উচ্চারিত করতে হবে এই উ। এই উ আর এই উর ভিতরে পার্থক্য আছে। আর একটা লম্বা দাগ, যেটা হচ্ছে
হ্রস্ব ই। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা খেয়াল করেন, এটা আমাদের আছে আ, কিন্তু ডান দিকে একটা দাগ থাকার কারণে আমাদের কি হলো আ, কিন্তু ডান দিকে যখন আমার একটা দাগের জায়গায় দুটো দাগ হয়ে গেল, এই আয়ের সামনে আমার হ্রস্ব ই যুক্ত হয়ে গেল ই আ। যেহেতু স্বরবর্ণ স্বরবর্ণ পাশাপাশি লিখলে খারাপ দেখা যায়, এই জন্য উচ্চারণটা একদম ডাইরেক্ট ই আ, এভাবেই উচ্চারণ করা হয়। বুঝতে পারছেন? তার মানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে যতগুলো শব্দ আছে, যতগুলো আপনি শব্দ দেখতে পাচ্ছেন এখানে, তার প্রত্যেকটারই একটা প্যাটার্ন আছে। কিরকম প্যাটার্ন দেখেন, এই জায়গা যখন আ হয়েছে তখন এই জায়গা হয়েছে ই আ, সেম জিনিস। এখানে অ হওয়ার কারণে এখানে যখন ডাবল দাগ হয়েছে বাম পাশে, ডান দিকের জায়গা যখন বাম পাশে হয়েছে তখন হয়েছে স্বরে অ। যখন ওই একটা দাগের জায়গায় দুটো দাগ হয়ে গেছে, তার সামনে একটা হ্রস্বই যুক্ত হয়ে গেছে। সেম জিনিস পরের ক্ষেত্রেও দেখেন, এখানে যুক্ত হয়েছে উপরের দিকে, নিচের দিকে আর উপরের দিকে যুক্ত হয়েছে ও। যখন এই উপরের দাগটা ডাবল হয়ে গেছে, দুটা হয়ে গেছে, তখনই তার সামনে হ্রস্বই যুক্ত হয়ে গেছে। সেম জিনিস উ এর ক্ষেত্রেও সেম, এখানে হ্রস্ব আছে, আর যখনই নিচের দিকে ডাবল দাগ হয়ে গেছে তার সামনে একটা হ্রস্বই যুক্ত হয়ে গেছে। আর এগুলো একটু ব্যতিক্রমী, এগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা এখানে পড়ব হলো আ, ই আ, অ, ই অ, ও, ই ও, উ, ই উ, উ, আর হচ্ছে হ্রস্ব ই। এগুলো হচ্ছে সব অসম্পূর্ণর ক্ষেত্রে এগুলো সব চিহ্ন প্রকাশ করবে আকার। তারপর এখানে ইটা রস্যিকার আকার এইভাবে উচ্চারিত হবে। এগুলো আমরা পরে শিখব। এখন আমরা শিখব ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কয়টা? মোট 14টা। ব্যঞ্জন বর্ণ মোট আমাদের 14টা। ঠিক আছে, আমরা 14টা শিখি এক এক করে। প্রথম এই চিহ্নটা, এটার নাম আমরা দিব গিয়ক। ভালো করে খেয়াল করবেন। তারপরে আমরা দিচ্ছি এই চিহ্ন এল এর মতো, এটা হবে হলো নিউন। তারপরে আসবে এরকম একটা চিহ্ন, যার নাম হবে দ্বিগুত। ভালো করে খেয়াল করবেন। তারপরে আসবে হলো এরকম আরেকটা চিহ্ন, যার নাম আসবে হলো রিউল। তারপরে আর একটা চিহ্ন আসবে স্কোয়ারের মতো এরকম চতুর্ভুজ, যার নাম হবে হলো মিউম। ঠিক আছে, তারপরে আমরা যাব আর একটা চিহ্নে, এটা হচ্ছে বিউপ। ঠিক আছে, চিহ্নগুলো দেখতে থাকেন। এরকম একটা চিহ্ন, যেটা হচ্ছে সিওত। এই চিহ্নটাকে বলা হচ্ছে ইয়ং। আর একটা চিহ্ন, এইটা হচ্ছে জিউত। তারপরে আছে এই চিহ্ন, এটা হলো ছিউত। তারপরে চিহ্নে আমরা যাই, এরকম একটা চিহ্ন, যেটা হচ্ছে খিউক। তারপরে আসবে থিউত। তারপরে আসছে ফিউক।
তারপরেই আসছে হিউত। দেখুন এই হচ্ছে আমার 14টা বর্ণমালা। 14টা বর্ণমালা দেখুন এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই হচ্ছে আমাদের 14টা ব্যঞ্জন বর্ণ। আমাদের প্রথমটার উচ্চারণ হবে গিয়ক, তারপরে নিউন, তারপরে দ্বিগুত, তারপরে রিউল, তারপরে মিউম, তারপরে বিউপ, তারপরে সিউত, তারপরে ইয়ং, তারপরে জিউত, ছিউত, খিউক, থিউত, ফিউক, হিউত। এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে ব্যঞ্জন বর্ণগুলো আমি এরকম করে নাম ধরে উচ্চারণ করলাম, কিন্তু এগুলোর আসল উচ্চারণটা কিভাবে হবে? যেমন স্বরেয় স্বরে আমরা একটু আগে পড়ে আসলাম, ডাইরেক্ট স্বরেয়, স্বরেয়া, রস্যই, ও, রস্যু, এভাবে পড়ে আসলাম। কিন্তু এখানকার উচ্চারণগুলো কিভাবে হয় ব্যঞ্জন বর্ণগুলার? ব্যঞ্জন বর্ণগুলোর উচ্চারণ বোঝার জন্য আপনাকে খুব মনোযোগ দিয়ে এই জিনিসগুলো দেখতে হবে, একটু ভালো করে খেয়াল করবেন। দেখুন কি হয় বিষয়টা, এই যে গিয়কটা আছে প্রত্যেকটা অক্ষর দেখেন 3 অক্ষর করে লেখা। গিয়কটা ধরেন 2 অক্ষরের লেখা, কিন্তু বাকি সবই আমার 3 অক্ষর করে লেখা। আমি প্রথম অক্ষর এবং শেষ অক্ষর বাদে বাকি সব আমি কেটে দিব। কাটেন, ভালো করে খেয়াল করবেন। তারপরে ও কেটে দিলাম, ইয়ং কেটে দিলাম, জিউত কেটে দিলাম, উ কেটে দিলাম, এখানে আমি উ কেটে দিলাম, এখানে উ, এখানে উ, এখানে উ, এই আমার কেটে দিলাম। এখন দেখেন ব্যঞ্জন বর্ণ শেখার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে যে আমাদের কোরিয়ান ভাষাটা আসলে লেখা হয় কিভাবে। আমরা যেমন বাংলা ভাষা লিখি এভাবে, যেন হলো আ, মা, দের, এভাবে লিখি পাশাপাশি, অক্ষরগুলো পাশাপাশি। কোরিয়ানরা এইভাবে লেখে না, কোরিয়ানরা লেখে উপর নিচ দুই লাইন করে। যেমন তারা লিখবে আমাদের এভাবে আ, মা, দে, আর এই হলো র, আমাদের। ওরা ভাষাগুলো এইভাবে লিখবে, মানে উপর নিচ করে, উপর নিচ করে। এখান থেকে বানানটা শুরু হবে, দেখাচ্ছি আপনাকে। এই যে এখান থেকে বানানটা শুরু হবে, যে আ, মা, তারপরে এখানে যাবে, তারপরে এখানে এসে শেষ হবে আমাদের। বুঝতে পারছেন বিষয়টা? দেখুন বানানটা একটু ভালো করে আপনারা খেয়াল করুন, বানানটা আপনারা ভালো করে একটু খেয়াল করুন। দেখুন এই হলো আমাদের, এটা হলো বাংলা লেখা পাশাপাশি, আর কোরিয়ান লেখাটা হচ্ছে উপর নিচ করে, উপর নিচ করে। ঠিক আছে, তাহলে আমরা এখন বানানের বিষয়টা দেখলাম। এখন আপনারা খেয়াল করেন, একটু মুছে নেই, বোঝানোর ক্ষেত্রে সুবিধা হবে। এখন ব্যঞ্জন বর্ণ লেখার যে সিস্টেম, ব্যঞ্জন বর্ণ বোঝার যে সিস্টেম, যে কোনটা কি উচ্চারিত হবে সেটা বোঝার জন্য আমাদের উপর নিচ হিসাব করে বুঝতে হবে। একটা হলো উপর, আর একটা হলো নিচ। একটা হলো উপর, আর একটা হলো নিচ। একটা হলো উপর, আর একটা হলো নিচ। ঠিক আছে, তাহলে কিভাবে হবে? এখন আমি মাঝখানের গুলো দেখেন কেটে দিয়েছি, সবগুলোর মাঝখানের গুলা কেটে দিয়েছি। তাহলে গিয়কের প্রথমে কি অক্ষর বাঁচলো? গ। তাহলে উপরে বসবে গ, আর নিচে বসলে ক। এই যে ক। তার মানে গিয়কটা যদি উপরে বসে তাহলে গ উচ্চারিত হবে, আর নিচে বসলে আমার ক উচ্চারিত হবে। নিয়নের ক্ষেত্রে দেখেন এখানে সামনে কি অক্ষর বাজছে আর শেষে কি অক্ষর বাজছে, দুইটাই দন্ত ন। তার মানে নিয়ন উপরে বসুক আর নিচে বসুক, সে সবসময় দন্ত নয় উচ্চারিত হবে। দ্বিগতের ক্ষেত্রে সেম জিনিস এরকম হবে, এখানে দ আর ত। রিউলের ক্ষেত্রে র আর ল। মিউমের ক্ষেত্রে দেখেন নিউনের মতো ঘটনা ঘটছে, এখানে যেটাই থাকুক ম আর মই বসবে। ঠিক আছে, বিউপের ক্ষেত্রে দেখুন এই যে ব আর প।
তারপর সিউতের ক্ষেত্রে স আর ত। ইয়ং এর ক্ষেত্রে একটু পরিবর্তন হবে। ইয়ং এর ক্ষেত্রে এটা দুইটাই কাটা যাবে, এটা শুধুমাত্র অনিশ্বর হিসেবে চিহ্নিত হবে, এটা শুধু অনিশ্বর হিসেবে চিহ্নিত হবে। আর জিও যেটা আছে দেখুন সামনে কি আছে আর পিছনে কি আছে, তাহলে কি হবে বর্গের জ আর ত। ছিউতের ক্ষেত্রে হবে ছ আর ত। এখন দেখেন যে এখানে আসছে কিউকের খ আর ক, তাহলে এখানে বসবে খ আর ক। এখানে বসছে থ আর ত। এখানে বসছে ফ আর প। এখানে বসছে হ আর ত। নিশ্চয় জিনিসগুলো বুঝতে পারছেন এখন আপনারা। তার মানে গিয়কের আমি একটা উদাহরণ দিই। ধরেন আমি এখানে দেখলাম গিয়ক, সরি, আমরা লিখলাম গিয়ক, তাহলে উপরে বসলে এর উচ্চারণটা কি হবে গ। আর যদি এটা নিচে বসাই তাহলে এটার উচ্চারণ হবে হলো, এটার উচ্চারণ হবে গ, আর নিচে বসলে এখানকার উচ্চারণ হবে হলো ক। বুঝতে পারছেন এখন বিষয়টা? যেমন আমরা একটা এক্সাম্পল দিই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলিয়ে। আমরা এই অক্ষরটাকে কি জানি? এই অক্ষরটাকে জানি আমরা আ বা আকার, তাই না? তাহলে আমরা যদি এখন এই গিয়কের সাথে আকার যুক্ত করে নিচে আরেকটা গিয়ক দেই, তাহলে উচ্চারণটা কি হবে দেখেন। এখানে আছে হলো গিয়ক, তাহলে প্রথমে উপরে থাকলে কি উচ্চারিত হবে গ, আর নিচে থাকলে ক, আর এটা আছে হলো আকার, তাহলে দুইটা মিলে হবে হলো গাক। দেখেন গ আকার গা আর ক গাক, এভাবে উচ্চারণটা হবে। আজকে শুধুমাত্র এই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ পর্যন্তই থাকবে। আগামী পর্বে সংযুক্ত স্বরবর্ণ এবং সংযুক্ত স্বরবর্ণ নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন এবং এই নোটসগুলো খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট লিঙ্কে আমাকে কমেন্ট করবেন, আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।